এদিকে ৫ আগস্টেই দেশে ফিরবেন শেখ হাসিনা। দিল্লি থেকে চূড়ান্ত ঘোষণা, দেশি বিদেশি চাপের মুখে তারেক রহমান। সুর বদলে গেছে আমেরিকার। আসছে স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের ঐতিহাসিক ঘোষণা। খুব শীঘ্রই কিন্তু সেই ঘোষণা নেত্রী দিবেন। ভাইরা আমার, নেত্রীর দেশে ফেরার সময়সূচি কিন্তু এগিয়ে আসতেছে, যার এমন এক ঐতিহাসিক ইতিহাস আগামীতে সৃষ্টি হবে। ইনশাল্লাহ আওয়ামী লীগ সৃষ্টি করবে। এদিন তিনি তার ডিসেম্বরের ফেরার তারিখ ঘোষণার দিনটিও এগিয়ে আনার নতুন ঘোষণা দিতে পারেন। ৫ই আগস্ট যেদিন তারা আওয়ামী লীগকে শেষ করার দিন বানাতে চেয়েছিল, সেই দিনটি হয়তো হয়ে উঠবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের নতুন রাজনৈতিক দিন। আমেরিকা চাইছে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা ফিরে আসুন। কে কি কোথায় বলছে এসবে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সাঁড়াশি চাপে তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরের পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার বিএনপি সরকার এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দৌড়ে পালাবে এবং পালানোর কোনো পথ পাবে না। হয়তোবা কোনো এক রাতের গভীর অন্ধকারে তার স্ত্রী সন্তান সমেত গফুরের মতো পালিয়ে লন্ডন চলে যাবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমেরিকা চাইছে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা ফিরে আসুন। কে কি কোথায় বলছে এসবে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে শেখ হাসিনা যে আসবেন এটা তো নিশ্চিত। তো যেদিন তিনি এই দেশের মাটিতে পা রাখবেন, সেদিন যে অসংখ্য লোকের হৃদযন্ত্রের সমস্যা দেখা দেবে। এত আইসিইউ আমরা কোথায় পাবো আমি তো জানি না। আর ভারত তো এদেরকে নিবে না। তো ওদের তো অপশন মাত্র দুটো, বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া অথবা আইসিইউতে যাওয়া। আর না হলে এইভাবে শেখ হাসিনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। ক্ষমা তিনি করবেন কি করবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন, যারা 2 বছর অসম্মান, অপমান এবং কষ্ট সহ্য করেছেন, তারা ক্ষমা করবেন কি করবেন না এটা ভাবতেই আমার ভয় হচ্ছে। আপনি এর আগেও একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে বলেছেন যে সার্জিও গোর শেখ হাসিনা সাক্ষাৎ হয়েছে অনেকবার। শেখ হাসিনার সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা যে শক্তিগুলো বাংলাদেশের ক্ষমতা চেঞ্জ বা রেজিম চেঞ্জ করে বা করতে পারে, করার সক্ষমতা রাখে, তাদের সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? দেখুন, আমি ওনাদের সঙ্গে শেখ হাসিনার সমঝোতা হয়েছে কি হয়নি সেটা তো আমি জানবো না। কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশ ইস্যুতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত একই অক্ষে চলে এসছে। নীরব, এই ঐক্যে একটি নীরব সঙ্গী আছে এবং সেই সঙ্গীটি হলো রাশিয়া। কারণ যেহেতু রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে। আপনি একটা জিনিস দেখুন যে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিল হবে, সেই বিল কিন্তু তারা চাইছে ভারতীয় রুপিতে। বাংলাদেশ বলেছিল যে আমরা বাংলাদেশ টাকায় দেই বা অন্য কিছুতে দেই, পাকিস্তানি রুপিতে দেই। এসব রাশিয়া গ্রহণ করেনি। ভারতীয় রুপিতে টাকা দিতে হবে। তাহলে ভারতীয় রুপিতে যদি আপনাকে টাকা দিতে হয়, পথ মাত্র দুটো। আপনাকে ডলার খরচ করে ভারতীয় রুপি কিনতে হবে, যেহেতু রাশিয়া ডলার নিবে না। আর না হয় আপনাকে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে হবে, করে বাংলাদেশের রপ্তানিও ভারতে বাড়াতে হবে, যাতে আপনার ভারতীয় কারেন্সি আসে বাংলাদেশে। সব মিলিয়ে আপনি বুঝতে পারলেন এখন যে রাশিয়া নীরব ভাবে এখানে যুক্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত প্রকাশ্যে একই অক্ষে চলে আসছে। আর সেই প্রকাশ্যে একই অক্ষে আসার প্রমাণ ঢাকায় বসে শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে রাষ্ট্রদূত সার্জিও গোরের দীর্ঘ বৈঠক। শেখ হাসিনার ডিসেম্বর মিশন, চারিদিকে যখন এরকম পজিটিভ বার্তা, সেহেতু উনি কি ডিসেম্বর মিশনে ডিসেম্বরে আটকে আছেন নাকি তারও আগে ঘটনা ঘটবে?
শেখ হাসিনা বলেছেন যে উনি অ্যারাউন্ড ডিসেম্বরের মধ্যে, কিন্তু হয়তো যে নির্দিষ্ট তারিখটা উনি বলা উচিত, আর আমার পক্ষে জানাও সম্ভব না। বাট আমি যতটুকু বুঝতে পারছি, ভারতীয় বিভিন্ন সাংবাদিকদের সাথে বা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলে, যে আমেরিকাই এখন আর চাইছে না যে শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আমেরিকা চাইছে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা ফিরে আসুন। আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি দাবি এরই মাঝে উত্থাপিত হয়েছে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সেটা খুলে যাবে, কে কি কোথায় বলছে এসবে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাস্তবতাটাকে দেখব, যেটা চোখে দেখব সেটাকেই বিশ্বাস করব। চোখে দেখেছি সার্জিও গোর ঢাকায় এসেছেন, দিনেশ টিভির সঙ্গে বৈঠক করেছেন। চোখে দেখেছি তিনি জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেননি। কাজেই বার্তা খুবই স্পষ্ট। তবে ডিসেম্বর মাস পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করবেন, এটা হয়তো এখন আর ভাবা যথেষ্ট অনুচিত, এটা উচিত নয়। তিনি অনেক আগেই আসবেন, কখন আসবেন সেটা আমরা কেউ জানি না। 5 তারিখে যে অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত হবেন, সেখানে হয়তো কিছু ইঙ্গিত তিনি দিবেন। আর শেখ হাসিনাকেও তো অনেক স্ট্র্যাটেজি মেনে চলতে হচ্ছে, কারণ উনি তো একা সিদ্ধান্ত নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছে পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তি এবং আন্তর্জাতিক পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। কাজে এদের সঙ্গে পরামর্শক্রমেই উনি সবকিছু করবেন। তবে আমরা যেটা দেখলাম যে রণধীর জেসওয়াল বললেন ওনাকে রাজনীতি করতে দেওয়া হবে না, এমন একটি কথা। আর 5 তারিখে উনি রাজনীতি করার জন্যই সংযুক্ত হচ্ছেন। তার মানে ভারত আসলে শেখ হাসিনার ক্ষেত্রে অনেক কিছুই বলবে, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। বাস্তবতা হলো ভারতের কাছে শেখ হাসিনা ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল কিন্তু খুলে বলেছেন যে ভারতের ইতিহাসে এত নজিরবিহীন নিরাপত্তা কাউকে দেওয়া হয়নি, যে নিরাপত্তা শেখ হাসিনাকে দেয়া হচ্ছে। শেখ হাসিনা আসছেন, শিগগিরই আসবেন, সেটা অবশ্যই ডিসেম্বর নয়, তার অনেক আগেই। আর যারা ভাবছেন শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, যারা ভাবছেন শেখ হাসিনার মরদেহও বাংলাদেশে আসবে না, তারা বরঞ্চ এই দিবা স্বপ্নের জাবর কাটতে থাকুন। যখন সময় আসবে তখন সবাই দেখবে, আমরাও দেখব। তবে আমি একটাই কথা বলবো, যে যারা দিবা স্বপ্নের জাবর কাটছেন তারা লোকেশন ঠিক করে রাখুন, যে বঙ্গোপসাগরে ঝাঁপ দিবেন, না হলে কোন আইসিইউতে ভর্তি হবেন। আপনাদেরকে তো ভারত ওই দেশে যেতে দিবে না। ভাইরা আমার, নেত্রীর দেশে ফেরার সময়সূচি কিন্তু এগিয়ে আসতেছে। সুতরাং কি করতে হবে, কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে, সেটি আশা করি বলতে হবে না। আর দলীয় নির্দেশনা কি, সেই বিষয়গুলো কাল বাদে পরশুদিন তথা আগামী 5 আগস্ট সরাসরি নেত্রীর কাছ থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, এই 5 আগস্ট স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের জন্য ছিল বিজয়ের উৎসব, কিন্তু সেই 5 আগস্ট এখন ওদের কাছে একটা গলার কাটায় পরিণত হয়েছে, ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। না জানি এই 5 আগস্ট আমাদের উপর দিয়ে কি বয়ে যায়, কি হয়ে যায়। এই 5 আগস্ট বেঁচে গেলেও আগামী 5 আগস্ট এরা ভ্যানিশ হয়ে যাবে, আগামী 5 আগস্টের মধ্যে যারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এই উপলব্ধি ওরা এখন হারে হারে টের পাইতেছে। যে আগস্ট বাঙালি জাতির শোকের মাস, যে আগস্টে বাঙালি জাতি হারিয়েছে তাদের জাতির পিতাকে, তাদের রাষ্ট্রের মহান স্থপতিকে, যে আগস্টে বাঙালি জাতির সর্বশেষ এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার ওসিলা সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা এঁটেছিল বর্তমান কথিত প্রধানমন্ত্রী এই খুনি ফ্যাসিস্ট তারেক। সেই আগস্টকেই ওরা বেছে নিয়েছিল ওদের বিজয় মাস হিসেবে। সেই আগস্টই হবে ওদের নিশ্চিহ্নর মাস, সেই আগস্টই হবে ওদের জন্য ভয়াবহ প্রলয়ের মাস ইনশাআল্লাহ। এই সন্ত্রাসী জঙ্গিরা বলে জনগণ গত 5 আগস্ট আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই আওয়ামী লীগ যখন এখন জনগণের কাছে মিশতে চায়, জনগণের কাছে যেতে চায়, জনগণ যদি মনে করে তোমাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, তোমরা আমাদের কাছে আসছো কেন, তোমাদের ভ্যানিশ করে দেব, সেটা জনগণ করবে। কিন্তু ওরা আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে দিচ্ছে না, যেতে দেওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা ওরা সৃষ্টি করে যাচ্ছে। কিন্তু কতদিন? মাথায় রাখবেন, বাংলাদেশের সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের আগে জননেত্রী শেখ হাসিনার বিশেষ দূত তথা আওয়ামী লীগের সিনিয়র নেতার সাথে বৈঠক করেছেন। তারেকের সাথে বৈঠকে 45 মিনিট তিনি সময় দিয়েছেন।
এই ৪৫ মিনিটের মধ্যে তারেক মাত্র 5 মিনিট কথা বলতে পেরেছেন, বাকি প্রায় 40 মিনিট কথা বলেছেন মিস্টার সার্জিও গোর। তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কি কি করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ বিষয় এবং কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের বিষয়, গণতন্ত্র ধারাবাহিকতার বিষয়, যে পুস্তক ওই মূর্খ তারেকের নতুন করে তিনি বলে দিয়েছেন। যদি সেটি তিনি না করেন পরিস্থিতি ভালো হবে না, সেই ইঙ্গিতও তাকে দিয়েছেন। আপনারা যাকে জানেন সার্জিও গোর, মিস্টার সার্জিও গোরের সম্মানে তারা একটা নৈশভোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, যে নৈশভোজের আড়ালে ছিল ডেভিল ইনুসের ক্যাবিনেটে যারা যুক্ত ছিল, যতগুলো উপদেষ্টা তারা সেখানে আমন্ত্রণে ছিল, জামাতের 27 আমন্ত্রণে ছিল, বিএনপি গুলোর আমন্ত্রণে ছিল। তিনি যখন সেই তালিকা দেখেছেন সাথে সাথে সেই অনুষ্ঠান নাকচ করে দিয়েছেন। ডেভিল ইনুস চিন্তা করেছিল কোনোভাবে যদি সার্জিও গোরের সাথে অন্তত পক্ষে সেই ডিনারের আয়োজনকে কেন্দ্র করে 2 মিনিট হলেও তার সাথে কথা বলার সুযোগ পাবো, আর কথা বলার সুযোগ না হলেও একটা ছবি তো তুলতে পারবো, যে ছবিটাকে কাজে লাগাইয়া রাজাকারের বাচ্চারা এই জামাতির ওই ছবিটাকে ব্যবহার করে বলবে যে সার্জিও গোর ডেভিল ইনুসকে রাষ্ট্রপতি করার জন্য বা হওয়ার জন্য তাকে রাজি করার জন্য অনুরোধ করেছেন, এবং এই কারণে মূলত এই ডিনারের আয়োজন, যে এই সুযোগ কিন্তু মিস্টার সার্জিও গোর ওদেরকে দেয় নাই। ফেসিস তারেকের সাথে বৈঠকের পরে মিস্টার সার্জিও গোর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার ত্রিবেদীর সাথে তিনি 1 ঘন্টা 45 মিনিট বৈঠক করেছেন। সেই বৈঠকের পরবর্তী সময় কিন্তু মিস্টার ত্রিবেদীর বাংলাদেশে পূর্বের নির্ধারিত শিডিউল অনুযায়ী গলফ ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, যেটি ক্যান্সেল করে তিনি তৎক্ষণাৎ দিল্লিতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে নাই বা দেখা করেন নাই, এর কোনো নিশ্চয়তা কি আছে? কেন সেখানে ডিনারের আয়োজন ক্যান্সেল হয়ে গেল, কি কি আলোচনা হলো, এই বিষয়গুলো যে তিনি সরাসরি তাদের কাছ থেকে অবগত হন নাই বা জানেন নাই, তার কোনো নিশ্চয়তা কি আছে? এই নিশ্চয়তা নাই। এইটাকে কেন্দ্র করে আরো বেশি হাসফাস অবস্থা স্বাধীনতা বিরোধী রাজাকারের এই সকল বাচ্চাদের। মাথায় রাখবেন, রাজাকারের বাচ্চারা কিন্তু মাথায় পা তুলে নাচতেছিল যে দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবেন না। এই যে দেখো নিউজ ফলাও করে নিউজ প্রচার করেছিল, এখন কিন্তু সব চুপসে গেছে, ধীরে ধীরে চুপসে যাবে, নিঃশ্বাস বন্ধ হবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওরা ভয়াবহ আতঙ্কের মধ্যে কিন্তু দিন এবং রাত পার করতেছে, ঘুমের মেডিসিন ছাড়া ওদের ঘুম আসতেছে না। সুতরাং সারা জীবনের জন্য ওদের ঘুম পাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করবে দেশের জনগণ। আওয়ামী লীগ কখনো দেশকে ধ্বংসের জন্য রাজনীতি করে নাই, দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে কখনো রাজনীতি করে নাই। মাতা কখনো তার সন্তানকে মেরে ফেলতে পারে না। আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগ মাতা বলেন পিতা বলেন, এই বাংলাদেশের তারা মাতা পিতা। সুতরাং তারা বাংলাদেশকে কখনো ধ্বংস করে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দিয়ে রাজনীতি করবে, ক্ষমতার মসনদে বসবে, এটা কখনো বিশ্বাসযোগ্য না, এটা কখনো হইতে পারে না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় সাঁড়াশি চাপে তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। বাইরের চাপ, ভেতরের চাপ। চাপগুলো কি কি আমি 1, 2, 3, 4 করে বলি। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জোরালো যে বিষয়টি সেটি হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রায় 300-350 টাকা কেজি হচ্ছে কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা যেটাকে আমরা বলি। গ্যাসের সংকট এই মুহূর্তে গোটা বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। বহু পরিবারে দুবেলা রান্না হচ্ছে না, কোনো রকমে সামাল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বাড়ির মহিলারা তারা থালা বাসন নিয়ে রাজপথে মিছিল করছেন এবং গত 15-20 দিন ধরে এই সংকট চলছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল সর্বত্র এক পরিস্থিতি, অর্থাৎ রান্নার গ্যাসের চরম সংকট, বাড়িতে চুলা জ্বলছে না। সার্জিও গোর ভারতে মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত, এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের এক ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। তারা অত্যন্ত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে একে অপরকে জানেন এবং সেই কারণেই সার্জিও গোরকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের মতো একটা বড় দেশে তিনি অ্যাম্বাসাডার, আবার একই সঙ্গে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে সমস্ত দেশগুলি আছে, এই সব দেশগুলির জন্য তিনি একজন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ পরিস্থিতিকেও দেখবেন। এই যে 3 দিনের সফর, এই 3 দিনের সফরও কিন্তু তারেক রহমানের সরকারের সামনে একটা বড় চাপ বা একটা বড় অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। প্রথমত সার্জিও গোর ঢাকায় পৌঁছানোর পর দেখা গেল যে তার কর্মসূচি যেটা ঘোষণা করা হয়েছিল তার সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার একটি নৈশভোজের কথা ছিল প্রথম দিনের সফরের প্রথম দিনে, সেটি বাতিল হয়। নৈশভোজের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে হাজির থাকবেন, তার সম্মানেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, সেটিও তারা বাতিল করে, অর্থাৎ এগুলি বাতিল হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক হওয়ার কথা ছিল সেগুলি বাতিল হয়। কিন্তু অদ্ভুতভাবে সার্জিও গোর এমন দুজনের সঙ্গে বৈঠক করেছেন যেটা বাংলাদেশ সরকারকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। তার মধ্যে একটি দ্য ওয়ালের এক্সক্লুসিভ স্টোরি, যেটা বৈঠকের দিন
ওয়ালে সন্ধেবেলা যে খবরটি করা হয়েছিল যে ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার সঙ্গে বৈঠক করেছেন সার্জিও গোর, অর্থাৎ সার্জিও গোর তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং দীনেশ ত্রিবেদী তার সঙ্গে প্রায় 1 ঘন্টা একটি হোটেলে বৈঠক করেছেন। এই বৈঠক কী নিয়ে হয়েছে কেউ জানে না, কিন্তু এটা ঠিক যে বাংলাদেশের মাটিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যখন সেদেশে কর্মরত ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন, তখন অবশ্যই সেটা বর্তমান সরকারের জন্য একটি বিশেষ বার্তা। অর্থাৎ তারেক রহমানকে এই বার্তা দেওয়া হলো বা বাংলাদেশ সরকারকে এই বার্তা দেওয়া হলো যে বাংলাদেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই ভারতের চোখ দিয়ে দেখা শুরু করেছে, যা তারা অতীতে করছিল। ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে একবার কথা এই প্রসঙ্গে বলেও ছিলেন যে বাংলাদেশকে তিনি নরেন্দ্র মোদীর চোখ দিয়ে দেখবেন। এখন দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর যিনি দূত বাংলাদেশে, প্রতিনিধি যিনি বাংলাদেশে, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূত একান্তে বৈঠক করলেন, যেগুলি এই বৈঠকে তার এই সফরসূচিতে ছিল না। এছাড়া সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা, তার সঙ্গেও সার্জিও গোরের বৈঠক হয়েছে বলে খবর। যদিও এই বৈঠকটির কথা কিন্তু সরকারিভাবে কোনো পক্ষই স্বীকার করছে না, কিন্তু ঢাকার কূটনৈতিক এবং প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বড় অংশ বলছে যে এই বৈঠকটিও হয়েছে, অর্থাৎ সাবের হোসেন চৌধুরী তিনিও সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের প্রথম সারির নেতার সঙ্গে বৈঠকের বিষয়টি, এটাকেও কিন্তু বাংলাদেশ সরকারের জন্য একটা অন্যরকম এবং একটা নেতিবাচক বার্তা বলেই অনেকে মনে করছেন। সাবের হোসেন চৌধুরী তিনি একটা সময় তাকে আওয়ামী লীগের একটি বিরুদ্ধ পক্ষ হিসেবে দেখানো হচ্ছিল, কিন্তু বিগত কয়েক মাসের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তিনি এখন বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার নির্দেশ মতোই তিনি কাজ করছেন। এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা, অ্যাম্বাসাডাররা, রাষ্ট্রদূতেরা, তারা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন, তারা তার বাড়িতে গিয়েছিলেন। সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগেও তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার সঙ্গে সার্জিও গোরের মতো এইরকম একজন ওজনদার কূটনীতিক, যিনি ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্য ও দক্ষিণ এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন এবং ভারতের রাষ্ট্রদূত, তার এই বৈঠক যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি এবছরই বাংলাদেশে ফিরে যাবেন, অর্থাৎ তার নিজের দেশে ফিরবেন এবং সেটা ম্যাক্সিমাম ডিসেম্বর 2026 পর্যন্ত বিলম্বিত হতে পারে, এর মধ্যেই তিনি ফিরে যাবেন। এখন জানা যাচ্ছে যে আরও অনেক আগেই তিনি ফিরে যেতে পারেন। এই রকম একটা আলোচনা বা পরিমণ্ডলের মধ্যে যখন এই বিষয়টি, অর্থাৎ সার্জিও গোর ভারতের হাই কমিশনার ঢাকার মাটিতে বসে ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করেছেন, এটা অবশ্যই সকলেই একমত যে এটা তারেক রহমানের সরকারের প্রতি মার্কিন প্রশাসনের তরফে একটা বিশেষ বার্তা, যে সমঝে চলার বার্তা, বা তারা মনে করছে যে এটা তারেক রহমানকে বুঝিয়ে দেওয়া হলো যে তার এই 5 মাসের শাসনকালটা মার্কিন প্রশাসনের জন্য যথেষ্ট, তারা এই ব্যাপারে খুব একটা খুশি নয়। আরও একটি বিষয় এই প্রসঙ্গে আলোচনায় বারে বারে ঘুরে আসছে, সেটি হচ্ছে যে সার্জিও গোর তিনি শুধুমাত্র যে বাংলাদেশের 2জন ক্যাবিনেট মিনিস্টার, অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন তাই শুধু নয়, এই বৈঠকে গিয়ে তিনি কিন্তু, বা এই সফরে গিয়ে তিনি কিন্তু বাংলাদেশের প্রধান 2 যে বিরোধী দল, অর্থাৎ জামায়াতে ইসলামী এবং এনসিপি, তাদের সঙ্গেও তিনি কোনো বৈঠক করেননি। আবার এটাও দেখার যে বিএনপিরও রাজনৈতিক নেতৃত্ব বলে আলাদা কারোর সঙ্গে তিনি বৈঠক করেননি, তিনি শুধুমাত্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তার আগে বিদেশমন্ত্রী খলিলুর রহমান এবং তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়েদ, এদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিএনপি নেতৃত্ববৃন্দের সঙ্গে কোনো বৈঠক তার কর্মসূচিতে ছিল না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেননি। কিন্তু এটাও আবার শোনা যাচ্ছে যে শুধু আওয়ামী লীগ নয়, এখন বাংলাদেশ সংসদের সদস্য নেই এমন একটি দল, আওয়ামী লীগ বাদে এরকম আরও একটি দলের এক নেতার সঙ্গেও সার্জিও গোরের বৈঠক হয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে এই বৈঠকগুলির কথা কখনোই স্বীকার করা হচ্ছে না সরকারি তরফে, কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়টি পরবর্তীকালে সরকারিভাবে স্বীকার না করা হলেও অস্বীকারও করা হয়নি, যেমন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠকের বিষয়টিও অস্বীকার করা হয়নি। এবং আরও তাৎপর্যপূর্ণ যে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সঙ্গে বৈঠকের পর ওই দিন সন্ধ্যার বিমানে দিল্লি চলে আসেন। ফলে সব মিলিয়ে তারেক রহমানের কাছে গোটা জিনিসটা কিন্তু এমন একটা সারাচিস চাপের মধ্যে তিনি পড়েছেন যে অনেকগুলি বিষয় নিয়ে তাকে একসঙ্গে ভাবতে হচ্ছে এবং তিনি প্রবলভাবে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। একে তো দেশের অভ্যন্তরে এরকম একটা অস্থিরতা, সাধারণ মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন, তার কারণ উনুন জাল জ্বলছে না, রান্না হচ্ছে না বাড়িতে, গ্যাসের অভাবে গাড়ি চলছে না, স্কুল কলেজে ছেলেমেয়েরা যেতে পারছে না, অফিস কাছারিতে মানুষের যেতে চরম সমস্যা হচ্ছে এবং জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। যে পরিস্থিতিতে আজকেই সিদ্ধান্ত হয়েছে, আজকে সোমবার সিদ্ধান্ত হয়েছে যে ভারত থেকে কয়েকশো টন কাঁচা লঙ্কা আমদানি করা হবে, কারণ ভারতে কাঁচা লঙ্কার দাম এখনও কম আছে, ফলে এখান থেকে আমদানি করা হবে বাংলাদেশে। এছাড়া
এই যে বিষয়টা অর্থাৎ আওয়ামী লীগ কেন্দ্রিক, কারণ এই যে অগাস্ট মাস, এই অগাস্ট মাস জুড়ে আওয়ামী লীগ আবার অনেক কর্মসূচি দিয়েছে। শুধু শেখ হাসিনা 10 দিন ভার্চুয়াল সভায় বক্তৃতা করবেন, এছাড়া নানাবিধ কর্মসূচি দিয়েছে, যেটা নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে। যদিও তিনি খানিকটা কৌশলে একটু কটাক্ষ বা বিদ্রুপের সুরে আওয়ামী লীগকে একটু খাটো করে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ প্রশাসনকে বলেছেন যে সতর্ক থাকতে হবে, আগস্ট মাসে আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তিনি হয়তো বলতে চাইছেন যে আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কোনো কাজ করবে, কিন্তু আসলে যেটা সরকারের মধ্যে ভয়ের কারণ সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কখন কোথায় কত ধরনের কত বড় সমাবেশ করে দেয়, এবং তার ফলে সরকারের উপর যে চাপ তৈরি হবে, যে রাজনৈতিক চাপ, তার কারণ আওয়ামী লীগ যত সক্রিয় হবে তত বিএনপির ওপরে চাপ তৈরি করবে জামায়াতে ইসলামী এবং এনসিপি। এরই মধ্যে ঘোষণা হয়েছে শেখ হাসিনা বলেছেন যে তিনি ফিরে যাবেন। ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরের পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার বিএনপি সরকার এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।